কার্বন ট্রেডিং যে ধারণাটি আছে এটি বর্তমান বিশ্বে বহুল প্রচলিত এবং আপনারা জানেন যে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে যেই কার্বন নিঃসরণ থেকে কিন্তু বৈশ্বিক যে উষ্ণায়ন সেটি বেড়ে চলছে। এখন কিন্তু সারা বিশ্বব্যাপী এই কার্বনকে আসলে কেনাবেচা করা হয়। তো কার্বন কেনাবেচার এই ধারণাটি 1997 সালের যে কিয়োটো প্রোটোকল হয়েছিল জাপানে, সেখান থেকে আসলেও আমরা দেখি যে এই বর্তমানে কার্বন কেনাবেচার যে আইডিয়াটি এটি বাংলাদেশে অনেক বেশি আলোচনা হচ্ছে। নতুন সরকার আসার পর তারা কিভাবে জলবায়ুটা মোকাবেলা করবে লোকালি, তো সেক্ষেত্রেও তারাও কার্বন ট্রেডিংয়ের ব্যাপারে, কার্বন কেনাবেচার ব্যাপারে আলোচনা হচ্ছে বাংলাদেশে। তো এই জায়গা থেকে আমরা জানি যে পরিবর্তিত যে প্রশ্নের যে প্যাটার্ন বিসিএস বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই কমিশনের অধীনে, সেখানে তারাও কিন্তু এই কার্বন ট্রেডিং বা হচ্ছে জলবায়ু সমস্যার যে মার্কেট ভিত্তিক বা মার্কেট বেসড যে সলিউশন আছে সেই জায়গা থেকেও কিন্তু তারা 47 যে বিসিএস হয়েছিল সেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রবলেম সলভিং যেই পার্টটা আছে ওই জায়গায় 15 মার্চের একটা প্রশ্ন তারা জলবায়ু সমস্যার সমাধান নিয়ে দিয়েছিল। ওই জায়গায় জলবায়ু সমস্যার একটা মার্কেট বেসড সলিউশন কিভাবে দেওয়া যায় সেটা তারা জানতে চেয়েছিল। তার মানে পিএসসি এই কার্বন ট্রেডিং নিয়ে বা কার্বন কেনাবেচা নিয়ে জলবায়ু সমস্যার মার্কেট বেসড সমাধান নিয়ে সে পরোক্ষভাবে একটা প্রশ্ন অলরেডি 47 বিসিএসে দিয়েছে। তার মানে পরিবর্তিত প্রশ্ন প্যাটার্নে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন যে কোনো বিসিএসে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রবলেম সলভিং বলেন, ইম্পেরিক্যাল বলেন, কনসেপচুয়াল বলেন এবং প্রিলিমিনারি বলেন, এই কার্বন ট্রেডিংয়ের বিষয়টি কিন্তু পরীক্ষায় আসার মতো। তো এখন আসলে আমরা জানার চেষ্টা করব যে এই কার্বন ট্রেডিং যে ধারণাটি আছে এই জিনিসটা আসলে কি। কার্বন ট্রেডিং এই ধারণাটি হচ্ছে আপনার যেটা আসলে আপনার 1997 সালে জাপানের কিটো শহরে সেখানে একটা সম্মেলন করা হয়। সেই সম্মেলনে আসলে কিভাবে জলবায়ুটা মোকাবেলা করা যায় এবং জলবায়ু মোকাবেলা করতে গিয়ে আমার জন্য মার্কেটের, আমার জন্য বাজারের, আমার জন্য শিল্পের, আমার জন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত যেন সৃষ্টি না হয়, আমি জলবায়ু সমস্যার সমাধান করব, আমার ইন্ডাস্ট্রিও ঠিক রাখবো, আমার পণ্যের উৎপাদনও ঠিক রাখবো। ওই জায়গা থেকে কিয়োটো প্রোটোকলে এই কার্বন ট্রেডিংয়ের যে ধারণাটা সেটা সবার প্রথম সামনে আসে। এখন এই কার্বন ট্রেডিংটা হচ্ছে আমরা সবাই জানি আন্তর্জাতিক বিষয়াবলীতে এই জলবায়ু সমস্যা মোকাবেলায় আরেকটা আইডিওলজি আছে, আরেকটা টার্মিনোলজি আছে, সেটাকে বলা হয় এনডিসি। তাহলে এনডিসি মানে হচ্ছে আপনার এনতে হচ্ছে ন্যাশনাল, ন্যাশনালি, ডিতে হচ্ছে ডিটারমাইন্ড, সিতে হচ্ছে কন্ট্রিবিউশন। মানে জলবায়ু যে সমস্যাটা আছে এটা তো আসলে একটা গ্লোবাল সমস্যা। এটা কি ধরনের সমস্যা? গ্লোবাল সমস্যা। তাহলে জলবায়ুটা আমরা জানি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন সমস্যা, চীনের জন্য সমস্যা, বাংলাদেশের জন্য একটা সমস্যা। তাহলে এই যে বৈশ্বিক উষ্ণায়ন যেটা হচ্ছে আপনার সারা বিশ্বের জন্য সমস্যা, এই সমস্যাটা মোকাবেলা করতে হবে একদিকে বৈশ্বিকভাবে মানে গ্লোবালি, আরেকদিকে এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আপনার ন্যাশনালিও, এটা হচ্ছে লোকালিও আপনার সমাধান করতে হবে। তাহলে লোকালি যেমন বাংলাদেশ একটা রাষ্ট্র, তো এই জায়গায় হচ্ছে এনডিসি যেটা আছে, এনডিসি মানে হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, মানে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনালি কি পরিমাণে কন্ট্রিবিউশন রাখবে সেটা নির্ধারিত করা। এই জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে ভারত সে ন্যাশনালি কি পরিমাণে কন্ট্রিবিউশন রাখবে সেটা নির্ধারণ করা। কারণ হচ্ছে জলবায়ু মোকাবেলা করার জন্য আরেকটা বিখ্যাত ধারণা আছে, সেটা হচ্ছে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি। যে জলবায়ুটা আমরা সারা বিশ্বের সকল দেশ মিলে মোকাবেলা করব, এই মোকাবেলা করাটা হচ্ছে আমাদের সবার একটা কমন দায়িত্ব। দায়িত্ব সবার, সবগুলো রাষ্ট্র জলবায়ু মোকাবেলা করবে, বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, কিছু রাষ্ট্র আছে যারা এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে কিছু স্পেসিফিক রাষ্ট্র আছে যাদের অবদান অনেক বেশি। যেমন ধরেন হচ্ছে চীন। চীন হচ্ছে সে বিশ্বে অনেক বেশি কার্বন নিঃসরণ করে, যে কার্বন নিঃসরণের কারণে আমাদের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আপনার ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, সে অনেক বেশি কার্বন নিঃসরণ করে তার ইন্ডাস্ট্রি থেকে, যে কারণে আমাদের বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো যে কারণে আসলে যেই রাষ্ট্রগুলো বেশি কন্ট্রিবিউট করছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে ওই রাষ্ট্রগুলো কিছুটা বেশি কন্ট্রিবিউট করবে। এই ধারণাটার নামই হচ্ছে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে রিও ডি জেনেরিতে ব্রাজিলের যে আর্থ সামিট হয়েছিল সেখানে এটার ধারণাটা প্রথম গৃহীত হয়েছিল, যেটা প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের এসেছিল।
তাহলে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা জলবায়ুটা মোকাবেলা করব, সব রাষ্ট্রের একটা কমন দায়িত্ব, বাট যেই রাষ্ট্রগুলো বেশি ক্ষতি করছে জলবায়ু তারা একটু বেশি দায়িত্বটা পালন করবে। এখন এই দায়িত্বটা যেহেতু হচ্ছে জলবায়ুটা যেহেতু বৈশ্বিক, তো যে কারণে আমাদেরকে এটা দুইভাবে সমাধান করতে হবে। একটা হচ্ছে বৈশ্বিকভাবে, যেগুলো আমরা করি প্রতি বছর কপ সম্মেলন হয়, আমাদের হচ্ছে জাতিসংঘের অধীনে জলবায়ু মোকাবেলা করার জন্য রাষ্ট্রগুলো মিলিত হয়। ঠিক একইভাবে হচ্ছে এনডিসি ন্যাশনাল লেভেলে বাংলাদেশ কিছু পলিসি গ্রহণ করবে জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে, ভারত কিছু পলিসি গ্রহণ করবে, চীন কিছু পলিসি গ্রহণ করবে, ইউএসএ কিছু পলিসি গ্রহণ করবে। এখন এই ন্যাশনালি ডিটারমাইন কন্ট্রিবিউশনে যে আপনি নিজ দেশে যে এটা ন্যাশনালি হচ্ছে আপনি পলিসি গ্রহণ করবেন, তো এই জায়গায় ধরেন যে বাংলাদেশ কি করবে এখন জলবায়ু মোকাবেলা করার ক্ষেত্রে সে যেটা করবে, কার্বন যেটা আছে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলোতেও তো আমাদের হচ্ছে কার্বন নিঃসরণ হয়, যে কার্বনের কারণে আমাদের পরিবেশের ক্ষতি হয়। তাহলে এখন এই কার্বন নিঃসরণ বাংলাদেশ কতটুকু করবে সেটা ধরেন যে সে একটা ন্যাশনালি ডিটারমাইন করবে, সে আসলে এটার একটা সীমা নির্ধারণ করবে। ধরেন যে হচ্ছে বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ প্রতি অর্থ বছরে সে হচ্ছে 300 টন সে কার্বন নিঃসরণ করবে, এর বেশি সে করবে না, কারণ বেশি করলে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জলবায়ু পরিবর্তন হয়। তো এই জায়গায় এই যে বাংলাদেশ হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সে সিদ্ধান্ত নিল নিজে নিজে যে সে 300 টন কার্বন নিঃসরণ করবে, আর বেশি করবে না, কারণ বেশি করলে পরিবেশের ক্ষতি হয়। তো এখন বাংলাদেশ দেখলো যে বাংলাদেশের যেই শিল্পগুলা, যেই কারখানাগুলো কার্বন বেশি নিঃসরণ করে, ধরেন এটার মধ্যে ধরেন যে একটা হচ্ছে বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ শিল্প। তাহলে এখন বিদ্যুৎ উৎপাদন করে আপনি যদি দেখেন, এখন ধরেন যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আপনি পাইলেন, এ নামক একটা প্রতিষ্ঠান যে হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন করে। এখন হচ্ছে আপনি পাইলেন যে বি নামক আরেকটা প্রতিষ্ঠান আছে, সেও আসলে বিদ্যুৎ উৎপাদন করে, সি নামক একটা প্রতিষ্ঠান আছে, সেও বিদ্যুৎ উৎপাদন করে। এখন আপনি নির্ধারণ করলেন যে আমি এই অর্থ বছরে আমি 300 টনের বেশি কার্বন নিঃসরণ করব না, যেহেতু কার্বন পরিবেশের ক্ষতি করে। তাহলে আপনি কি করলেন, এ কোম্পানির সাথে বসলেন, বসে বলে দিলেন যে আমরা হচ্ছে ন্যাশনালি সিদ্ধান্ত নিয়েছি আমরা 300 টনের বেশি কার্বন নিঃসরণ করব না। তাহলে হচ্ছে এই যে করবেন না, আপনি এ এর সাথে সিদ্ধান্ত নিলেন, তার সাথে বসলেন যে তুমি 100 টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারবা না। বি নামক কোম্পানি যে বিদ্যুৎ উৎপাদন করে তাকেও বলে দিলেন তুমি তোমার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে 100 টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারবা না। সি নামক কোম্পানিকে আপনি বলে দিলেন রাষ্ট্রীয়ভাবে যে তুমিও বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে 100 টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারবা না। তার মানে সে 3টা প্রতিষ্ঠানকে সে ভাগ করে দিল যে 100 টন করে তোমরা কার্বন নিঃসরণ করতে পারবা, এতটুকুর মধ্যেই তোমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এখন এ নামক যে কোম্পানিটি আছে, এই যে আপনি একটা নির্ধারণ করলেন যে তুমি 100 টনের বেশি নিঃসরণ করতে পারবা না, তুমি 100 টনের বেশি নিঃসরণ করতে পারবা না, তুমি পারবা না, এই যে আপনি একটা লিমিট সেট করে দিলেন, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাপ। ক্যাপ মানে আপনি একটা বার সেট করে দিলেন, একটা লিমিট সেট করে দিলেন। তাহলে এই জিনিসটাকে বলা হয় ক্যাপ, মানে আপনি নির্দিষ্ট লিমিট দিয়ে দিলেন। এখন ধরেন যে এই যে এ নামক কর্পোরেশন, সে তার যে লক্ষ্যমাত্রা, তার তো একটা লক্ষ্যমাত্রা থাকে যে আমি এই পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করব, আমি এত ওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। এখন সে তার লক্ষ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সে এখান থেকে কার্বন নিঃসরণ করেছে 80 টনের মতো। এখন বি নামক যে কোম্পানি, সে নির্দিষ্ট অর্থ বছরে সে তার লক্ষ্যমাত্রা ফিল আপ করতে গিয়ে সে তার কার্বন নিঃসরণ করেছে 100 টনের মতো। সি নামক যে কোম্পানি, সে তার লক্ষ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে সে কার্বন নিঃসরণ করেছে 120 টনের মতো। এখন এই যে একটা কোম্পানি সে 80 টন কার্বন নিঃসরণ করেছে, কিন্তু সরকার তাকে লিমিট দিয়েছিল তুমি 100 পর্যন্ত করতে পারবা, এখন তার হচ্ছে এখানে কার্বন নিঃসরণ কম হয়েছে। তাহলে এই যে কার্বন নিঃসরণ যে কম হয়েছে, কার্বন নিঃসরণ কম আসলে কেন হলো, তখন আপনি জানবেন যে কার্বন নিঃসরণ কম হওয়া মানে সে এমন সব প্রযুক্তি, এমন সব সে ম্যানেজমেন্ট এমনভাবে করেছে যেই ম্যানেজমেন্টের কারণে তার কার্বন নিঃসরণটা কম হয়েছে। তাহলে এমন ম্যানেজমেন্ট কি, যে এই প্রতিষ্ঠান আপনি দেখবেন যে সে আসলে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করেছে, সে কয়লা না পুড়িয়ে, সে গ্যাস না পুড়িয়ে, সে তেল না পুড়িয়ে সে হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি ব্যবহার করেছে, সে হচ্ছে বাতাসের যে বিদ্যুৎ উইন্ডমিল সেটা ব্যবহার করেছে, সে পানি দিয়ে কারেন্টের যে স্রোত আছে, কারেন্ট আছে, সেটা হচ্ছে সে পানির স্রোত জলবিদ্যুৎ সে ব্যবহার করেছে, সে হচ্ছে বায়োগ্যাস ব্যবহার করেছে। তার মানে সে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের কারণে সে কয়লা কম ব্যবহার করেছে, যে কারণে তার কার্বন নিঃসরণ কম হয়েছে। এবং সে মনে করেন যে সে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করেছে, যে কারণে তার কার্বন নিঃসরণ তুলনামূলক কম হয়েছে, সে 80 টন কার্বনই তার উৎপাদন সেরে ফেলেছে।
আর এই 100 টন যেটা তার লক্ষ্যমাত্রা ছিল 100, সরকার লিমিট সেট করে দিয়েছে, সে 100 টনই আপনার কার্বন নিঃসরণ করেছে। এখন এই যেই কোম্পানিটা 120 টন কার্বন নিঃসরণ করে ফেললো, এখন তার লিমিট ছিল 100, এখন আপনি সে কেন কার্বন বেশি নিঃসরণ করলো? কারণ ডেফিনেটলি সে এমন কিছু করেছে যেটা আসলে আপনার কার্বন নিঃসরণ বেশি করে। তাহলে সেক্ষেত্রে আপনি দেখলেন যে সে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে নাই, সে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কয়লা পুড়িয়েছে, সে প্রচুর পরিমাণে গ্যাস পুড়িয়েছে, সে প্রচুর পরিমাণে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছে, যে কারণে তার কার্বন নিঃসরণটা বেশি হয়েছে, সে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে নেয়। এখন সরকার যেটা করে, সে হচ্ছে এই যে কার্বন যেটা আছে, এই কার্বনের হচ্ছে সে একটা প্রতি টন অনুযায়ী সে মূল্য সেট আপ করে। যে সরকার ধরেন নির্ধারণ করলো যে 1 টন কার্বনের মূল্য হচ্ছে আপনার 1 লক্ষ টাকা, ধরেন এটা সরকার নির্ধারণ করলো। এখন সরকার কি করবে, যে এই যে যেই ভদ্রলোক 20 টন কার্বন বেশি নিঃসরণ করলো, তার এই 20 টনের মূল্য সে নির্ধারণ করলো কত, যেহেতু 1 লক্ষ টাকা করে, 20 লক্ষ টাকা। এখন এই কোম্পানি সি, সে যেহেতু 20 টন কার্বন বেশি নিঃসরণ করেছে, সে যেটা করবে, আর এই যে এ কোম্পানি যেটা যে 20 টন কম নিঃসরণ করেছে, সে হচ্ছে 20 লক্ষ টাকা যেই কর্পোরেশনটা কম নিঃসরণ করেছে অর্থাৎ এ, তাকে হচ্ছে সে দিয়ে দিবে। তাহলে হচ্ছে এই যে কম নিঃসরণকারী যেই প্রতিষ্ঠান, সে হচ্ছে যে বেশি নিঃসরণ করেছে, তার কাছ থেকে যে 20 টন কার্বনের যে টাকা পেলো, এটা হচ্ছে সে কার্বনটা কিনে নিল, এটাকে বলা হয় কার্বন ট্রেড। তাহলে এই জিনিসটা কি বলা হয় আসলে, কার্বন ট্রেডিং বা কার্বন কেনাবেচা, এটাকে অন্যভাবে বলা হয় ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি। তাহলে এখন এই কার্বন ট্রেড বা হচ্ছে এই যে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসি, এটার মাধ্যমে আসলে কিভাবে জলবায়ু মোকাবেলা করা হয়? এটার মাধ্যমে যেভাবে মোকাবেলা করা হয়, এক, আপনার এই যে প্রতিষ্ঠান আছে বিদ্যুৎ উৎপাদন করে, আপনার এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দুই, যেই সকল প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ কমিয়ে দিচ্ছে, কার্বন নিঃসরণের পরিবর্তে তারা জলবায়ু আপনার জলবিদ্যুৎ প্রকল্প ব্যবহার করছে, উইন্ডমিল ব্যবহার করছে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ব্যবহার করছে, বা পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করছে, তাদেরকে হচ্ছে আপনি যেটা করলেন, কম কার্বন নিঃসরণ করার কারণে আপনি তাদেরকে একটা টাকা ইনসেন্টিভ আপনি দিলেন, কাদের থেকে নিয়ে, যারা হচ্ছে বেশি কার্বন নিঃসরণ করেছে। এতে যেটা হয়, এই কর্পোরেশন সে আরও সে আরও এখান থেকে অনুপ্রাণিত হয়, সে ভবিষ্যতে কার্বন কম নিঃসরণ করার দিকে যায়, সে ধীরে ধীরে তার যেই পরিবেশ আছে, তার যে ইন্ডাস্ট্রি আছে, সেটাকে পরিবেশ বান্ধবের দিকে নিয়ে যায়। কারণ যত কম কার্বন নিঃসরণ করবে সে তত বেশি টাকা পাবে যারা কার্বন বেশি নিঃসরণ করে তাদের কাছ থেকে। একইভাবে হচ্ছে যে 120 টন কার্বন নিঃসরণ করলো, সেও একটা মেসেজ পেলো যে আমি যত বেশি কার্বন নিঃসরণ করব তত বেশি টাকা আমাকে দিয়ে দিতে হবে। এই জায়গা থেকে আসলে সেও একটা মেসেজ পায়, সেও ভবিষ্যতে চেষ্টা করে যেন কার্বন নিঃসরণটা কমে যায়। অর্থাৎ এটাকে বলা হয় আসলে কার্বন নিঃসরণের একটা মার্কেট বেসড পলিসি, যেখানে আমার প্রোডাকশন বিদ্যুৎ উৎপাদনও ঠিক থাকছে, আমার ইন্ডাস্ট্রিগুলোও ঠিক থাকছে, ইন্ডাস্ট্রিগুলোতে যে কর্মসংস্থান, যে চাকুরি আছে, এমপ্লয়মেন্ট আছে, সেগুলোও ঠিক থাকছে, আমার কার্বন নিঃসরণও কম হচ্ছে, আমার পরিবেশ দূষণও কম হচ্ছে। তাহলে এই যে বাজার ভিত্তিক যে সলিউশন, এটাকে বলা হয় মার্কেট বেসড সলিউশন, কিসের? ক্লাইমেট চেঞ্জের। তাহলে এই কার্বন ট্রেডিং যে ধারণাটা, এটা আসে কত সালে? 1997 সালে জাপানের কিটোতে যেই কিয়োটো প্রোটোকল যেটা হয়েছিল, সেই প্রোটোকলে। তাহলে এখান থেকে হচ্ছে যদি কার্বন ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন আসে, আশা করি যে আপনারা পারবেন। এখন এই কার্বন ট্রেডিংটা, এটা আসলে বাস্তবে কোনো প্রয়োগ আছে কি না, নাকি এটা কিয়োটো প্রোটোকলের ধারণার মধ্যেই সীমাবদ্ধ? আপনারা জানেন যে 2005 সালের দিকে এই কার্বন ট্রেডিং যে আইডিয়াটা আছে, এটা হচ্ছে আপনার ইউরোপীয় যে ইউনিয়ন আছে, তারা এটাকে বেশি পরিমাণে ব্যবহার করছে। ইউরোপের রাষ্ট্রগুলো, ইউরোপের অধীনে তারাও হচ্ছে এভাবে একটা কার্বনের লিমিট বা ক্যাপ সেট করে দেয়, যে ফ্রান্স যে রাষ্ট্রটা আছে, তারা হচ্ছে এই পরিমাণে কার্বন নিঃসরণ করতে পারবে। জার্মানি যে রাষ্ট্রটা আছে, তারা হচ্ছে এই পরিমাণে কার্বন নিঃসরণ করতে পারবে। ইতালি যে রাষ্ট্রটা আছে, তারা হচ্ছে এই নির্দিষ্ট পরিমাণে কার্বন নিঃসরণ করতে পারবে। ধরেন যে 100 টন 100 টন 100 টন। এখন যদি হচ্ছে ফ্রান্স, তাকে সরকার বলেছে 100 টন পারবে, এখন ফ্রান্স যদি 80 টন কার্বন নিঃসরণ করে, আপনার জার্মানি যদি 100 টনের 100 টনই নিঃসরণ করে, তাহলে মানে সে সমান সমান, সে টাকাও পাবে না, আবার টাকা সে দিতেও হবে, অর্থাৎ তার কার্বন কেনা বেচার কোনো দরকার নেই, সে সমান সমান করেছে। আর এখন ইতালি যদি 120 টন কার্বন নিঃসরণ করে ফেলে, তাহলে এই যে অতিরিক্ত 20 টনের যে টাকা, যেটা ইউরোপীয় ইউনিয়ন নির্ধারণ করবে, সেই টাকাটা হচ্ছে সে কাকে দিয়ে দিবে? সেই ফ্রান্সকে 20 টনের মূল্য
দিয়ে দিবে। এতে ফ্রান্সও হচ্ছে আপনার পরবর্তীতে উৎসাহিত হবে, সে রিনিউয়েবল এনার্জির দিকে যাবে, সে কার্বন নিঃসরণ কম করবে, কারণ সে ইনসেন্টিভ পাচ্ছে এখান থেকে। একইভাবে ইতালি, সেও কার্বন আপনার নিঃসরণ কমানোর জন্য হচ্ছে সেও একটা উৎসাহিত পাবে, এবং সে নিরুৎসাহিত হবে যে আমি বেশি কার্বন নিঃসরণ করব না, করলেই আমাকে হচ্ছে টাকা দিয়ে দিতে হবে। তো এই জায়গা থেকে আসলে ইউরোপীয় ইউনিয়ন 2005 সালে এই কার্বন ট্রেডিংটা তারাও শুরু করেছে, সেটার সফল প্রয়োগ সেখানে ঘটছে, এবং সাম্প্রতিক সময়ে আপনি এই কার্বন ট্রেডিং চীনে সীমিত মাত্রায় দেখবেন, এবং হচ্ছে ভারতেও তারাও রিসেন্টলি এই কার্বন ট্রেডিংটা শুরু করেছে, এবং বাংলাদেশেও বর্তমানে আলোচনা হচ্ছে যে এই কার্বন ট্রেডিং বা কেনা বেচাটা করা যায় কিনা। তো এই জায়গা থেকে কার্বন ট্রেডিং যেহেতু বৈশ্বিক পর্যায়ে একটা আলোচিত ইস্যু, এবং এটার সাথে রিনিউয়েবল এনার্জি কানেক্টেড, এটার সাথে কিউ2 প্রোটোকল কানেক্টেড, এটার সাথে সিবিসি মানে হচ্ছে আপনার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসিও কানেক্টেড, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি, এই টার্মিনোলজিটাও কানেক্টেড। তো এই জায়গা থেকে আসলে আপনি কিভাবে জলবায়ু সমস্যাটা সমাধান করবেন মার্কেটের, বাজারের, প্রোডাকশনের ক্ষতি না করে, এই জায়গা থেকেই 47 বিসিএসে একটা প্রবলেম সলভিংয়ের প্রশ্ন আসছিল। তো ওই জায়গায় এটা মূলত কিউ2 প্রোটোকলের ভিতর থেকে আসছে। এখন সরাসরি কার্বন ট্রেডিং এটা কনসেপচুয়াল আসতে পারে, ইম্পিরিক্যালও আসতে পারে, প্রবলেম সলভিংও আসতে পারে পরিবর্তিত প্যাটার্নে। তো এরকমভাবে হচ্ছে আমরা বর্তমানে আমাদের যে 51তম যে বিসিএস যে বেচটা আছে, তো এই 51তম বেচে হচ্ছে আমরা যেটা করছি, এই 51তম বেচে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এটা আরও 1.5 মাস আগে বেচটা শুরু হয়েছিল। তো আমরা কনসেপচুয়ালের যে 60টা অধ্যায় আছে আপনার পিএসসি কর্তৃক, যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স, তাহলে এই যে ইন্ট্রোডাকশন, তারপরে 2 নম্বর অধ্যায়টা হচ্ছে আপনার অ্যাক্টরস ইন দি ওয়ার্ল্ড, 3 নম্বর কনসেপচুয়ালের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আপনার পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। 4 নম্বর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আপনার মেজর আইডিয়াজ অ্যান্ড আইডিওলজিস। 5 নাম্বার যে কনসেপচুয়ালের যে অধ্যায়টা আছে আপনার, সেই অধ্যায়টা হচ্ছে আপনার ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। 6 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস। 7 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আপনার গ্লোবাল এনভায়রনমেন্ট। তো আজকে আমাদের হচ্ছে কনসেপচুয়ালের এই 7টা অধ্যায় আমাদের ক্লাসে আজকে শেষ হয়েছে। তো সামনে হচ্ছে আমাদের এম্পিরিক্যাল পার্টগুলো শুরু হবে এবং প্রবলেম সলভিংয়ের। তো হচ্ছে আমাদের নতুন বেচ কবে আসবে এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, কারণ হচ্ছে আমাদের লিখিত যে বেচ ছিল 47তম, সেখান থেকে অনেক ভাই হচ্ছে ক্যাডার হয়েছেন, অনেক ভাই বোন ক্যাডার হয়েছেন। তো যে কারণে আপনারা অনেকেই নতুন করে কবে বেচ আসবে সেটা জিজ্ঞেস করেছেন। তো আমাদের যেহেতু এখন 51তম হচ্ছে আপনার প্রিলি এবং রিটেন বেচ চলমান, তাহলে এই বেচের হচ্ছে ক্লাসগুলো হচ্ছে আমাদের প্রায় 1/3 ক্লাস হয়েছে, প্রিলিতে 20টা ক্লাস হয়েছে, প্রিলিতে 20টা ক্লাস হয়েছে, আরও প্রায় 55টা ক্লাস বাকি আছে, রিটেনে হচ্ছে আমাদের 20টা ক্লাস হয়েছে, আরও 45টা ক্লাস বাকি আছে। তাহলে এই যে 55টা এবং 45টা ক্লাস আরও বাকি আছে, এই ক্লাসগুলো হচ্ছে আমরা নভেম্বরের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। আর যেই 20টা করে ক্লাস হয়ে গেছে এগুলো গ্রুপে সিরিয়ালে আছে, অর্থাৎ আপনি যদি এখন এডমিট হন গ্রুপে গিয়ে হচ্ছে আপনি সিরিয়ালে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো সিরিয়ালে আছে, পিডিএফ সহ, লেকচার শিট সহ। আপনি হচ্ছে যাবেন অধ্যায় গ্রুপে যাবেন, গিয়ে হচ্ছে আপনার পিন পোস্ট থেকে 1 নম্বর অধ্যায়ে যাবেন, কনসেপচুয়াল ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল পলিটিক্স, ভিডিও দেখে ফেলবেন এবং হচ্ছে ওই লেকচার শিটটা পড়ে ফেলবেন, আপনার প্রথম অধ্যায় ডান। আপনি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভিডিওতে যাবেন, যে অ্যাক্টরস ইন দি ওয়ার্ল্ডের, সেখানে হচ্ছে ভিডিওটা, লেকচার ভিডিওটা দেখে ফেলবেন, এবং ওইটার যে লেকচার শিট আমি দিয়েছি গ্রুপে সিরিয়ালে সেটা আপনি একবার দেখে ফেলবেন, দ্বিতীয় অধ্যায় ডান। এভাবে হচ্ছে আপনি এখন এডমিট হয়ে এভাবে অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলো আছে, ভিডিও এবং লেকচার শিট পড়ে পড়ে আপনি এভাবে 7টা অধ্যায় শেষ করে ফেলতে পারবেন। আবার কয়েকদিন পরে আমাদের যখন এম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিং লাইভ ক্লাস হবে, তখন সেগুলোর সাথে তো আপনি তাল মিলে ক্লাসগুলো করতে পারবেন। ঠিক একইভাবে বাংলাদেশ বিষয়াবলীর অধ্যায় ভিত্তিক আমাদের যে 5টা অধ্যায় হয়ে গিয়েছে, সেগুলো গ্রুপে ভিডিও আছে, একদম সিরিয়ালে 5টা অধ্যায়। আপনি প্রথম অধ্যায় নেবেন, ভিডিওটা দেখবেন, লেকচার ভিডিওটা, লেকচার শিটটা পড়বেন, আপনার প্রথম অধ্যায়টা ডান। বাংলাদেশ বিষয়াবলীর দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটা আপনি ওপেন করবেন, ভিডিওটা দেখে ফেলবেন, দেখে ফেলে লেকচার শিটটা পড়ে ফেলবেন, আপনার বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় অধ্যায় ডান। আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আমরা যেটা করি, পরিবর্তিত পরিস্থিতিতে আসলে নিউ প্যাটার্নে পিএসসির প্রশ্ন কেমন হতে পারে সেগুলোকে প্রেক্ষাপটে জোর দিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো পড়ার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আসলে অনেকের মনে হতে পারে যে আসলে এখন তো অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, তাহলে নতুন ব্যাচ কবে আসবে? তো আমাদের নতুন ব্যাচ হচ্ছে আপনাদের নভেম্বরে যখন সার্কুলার দিবে,
তখন আসবে। তাহলে নভেম্বরে যখন সার্কুলার দিবে আপনাদের হচ্ছে প্রিলি পরীক্ষা হবে ধরেন যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। তাহলে জানুয়ারিতে যখন প্রিলি পরীক্ষা হয়ে যাবে, জানুয়ারির পরে হচ্ছে রিটেন পরীক্ষা হবে ধরেন যে এপ্রিলে। তাহলে নভেম্বরে যখন আমাদের একটা নতুন বেচ শুরু হবে, এই বেচটা হচ্ছে আপনার নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসের একটা বেচ, নতুন বেচ শুরু হবে। এখন হচ্ছে আপনারা হচ্ছে নভেম্বরে যখন ভর্তি হবেন, তার থেকে আমরা আসলে একটা সুযোগ তৈরি করে আপনাদেরকে দিয়েছি, যেহেতু এখন নতুন বেচ আমাদের জন্য খোলা সম্ভব না, কারণ বর্তমানে 51তম প্রিলি রিটেন রানিং একটা বেচ চলমান আছে। তো এই জায়গায় একসাথে একাধিক বেচ খুললে যেটা হয় আসলে কোয়ালিটি রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে। তো এই কারণে আপনাদের একটা সুযোগ, আপনারা যেটা করতে পারেন, আমাদের রানিং যে বেচটা আছে 51তম, সেই বেচে হচ্ছে আপনারা যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারেন। এবং নভেম্বরে যখন নতুন বেচ আসবে, সেটাতে হচ্ছে আপনারা অটো যুক্ত হয়ে সেখানেও ক্লাসগুলো আপনারা করতে পারবেন। তার মানে আপনি সিলেবাসটা 2বার শেষ করতে পারবেন। এখন রানিং বেচের সাথে একবার ক্লাসগুলো শেষ করতে পারবেন, এবং নভেম্বরে যখন আবার নতুন করে আমরা সবগুলো বিষয় আবার লাইভ ক্লাস করে আবার পড়ব, তখন হচ্ছে আপনি আরেকবার শেষ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি এখন ভর্তি হলে নভেম্বরে আর ভর্তি হতে হচ্ছে না, এক ভর্তি দিয়ে আপনি 2বার ক্লাসগুলো করতে পারবেন। আর হচ্ছে এই রেকর্ড ভিডিও যেটা আছে, এটা গ্রুপে আপনার আরও সহজ, যেটা হচ্ছে আপনার লাইভ ক্লাসে তো ভিডিও টেনে টেনে দেখা যায় না। তো আপনি রেকর্ড ভিডিওগুলো যেটা হয়, আমাদের ইউটিউবে যে স্পিড মোড আছে, এটা সাধারণত আমরা 1.0 মোডে দেখি। তা আপনি রেকর্ড ভিডিও করার ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে যেটা করতে পারেন, এটা 1.7 দিয়ে বা হচ্ছে 2.0 দিয়ে আপনি যখন ভিডিওগুলো দেখবেন, তখন 2 ঘন্টার ভিডিও আপনি 1 ঘন্টায় দেখে ফেলতে পারবেন। তার মানে ধরেন যে আজকের সপ্তম অধ্যায় আমরা পড়েছি, এটা ধরেন যে 1 ঘন্টা 45 মিনিটের ক্লাস ছিল। তো যারা লাইভ করেছে তারা 1 ঘন্টা 45 মিনিট এই ভিডিওটা দেখতে হয়েছে, লাইভটা দেখতে হয়েছে। কিন্তু আপনি যখন এটার রেকর্ড ক্লাসটা যখন আগামীকাল দেখবেন, আপনি এটার স্পিড মোড যখন হচ্ছে 1.7 দিয়ে দেখবেন, তখন কিন্তু এটা খুব স্বল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টার ক্লাসটা করে ফেলতে পারতেছেন, এবং অতিরিক্ত সময়টা আপনি লেকচার শিটটা দাগিয়ে দাগিয়ে পড়ে পুরো অধ্যায়টা আপনি সম্পূর্ণ করে ফেলতেছেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের পক্ষ থেকে আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ক্যাপ অ্যান্ড ট্রেড পলিসিটা কি, বা হচ্ছে কার্বন ট্রেডিং জিনিসটা কি, সহজে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। সাথেই থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।